দুর্নীতি করে কারা, তদবির নিয়ে আসে কারা, কারা হচ্ছে একটা মানে প্রলোভন নিয়ে আসে, এগুলো তো আপনার আমার ভাই বা আমি আপনিই তো নাকি। সারাদিন টিভি টক শো সব জায়গাতে মানুষ হচ্ছে বয়ান দিয়ে বেরোচ্ছে, ইতিবাচক কথা বলতেছে, কিন্তু টক শো শেষ, বক্তৃতা শেষ, দেখা গেছে নিজে গিয়ে দুর্নীতিটা করতেছে। যদি আপনি নিজের কল্যাণ চান, সমাজের কল্যাণ চান, দেশের কল্যাণ চান, বাংলাদেশের কল্যাণ চান, আপনার যেই মতেরই হন, যেই পথেরই হন, আপনি আমার বন্ধু। ঘটনার পুনরাবৃত্তি চাই না, আমরা অতীতের রাজনৈতিক চাই না যে ক্ষমতা থেকে চলে গেলে, দেখেন কি এটা জাতির জন্য দুর্ভাগ্য বা এটা কি নির্মম পরিহাস যে আজকে আপনার ক্ষমতা নাই, এই কারণে আপনি বাসায়ও থাকতে পারেন না, আপনার ক্ষমতা নাই বলে আজকে আপনার দেশ ছেড়ে পালাইতে হয়, এটা একটা জাতির জন্য নির্মম পরিহাস। আমরা ওই রাজনীতি আর চাই না, আমরা চাই এমন একটা রাজনীতি আপনার যেদিন ক্ষমতা চলে যায় সেদিনও যেন মানুষ আপনাকে সম্মানে, আপনাকে রাস্তায় অন্তত সালাম দেয়। আপনার ক্ষমতা থাকবে বলে মানুষ আপনার পিছনে পিছনে ঘুরবে, এই রাজনীতি না। আপনার ক্ষমতাহীন ব্যক্তি যেটা, আপনার কাছে যখন ক্ষমতা নাই তখন আপনাকে যদি মানুষ সম্মান করে, সেটাই হচ্ছে প্রকৃত সম্মান। আমরা চাই এমন একটা রাজনীতি, অতীতের কোনো গুম খুন হত্যা নিপীড়ন নির্যাতন, আপনার সাথে আমার মতপার্থক্য থাকতে পারে, আপনার চুলের কাটিং আমার চুলের কাটিং সেম না, আপনার পোশাকের ধরন আমার পোশাকের ধরন সেম না, আপনার খাদ্যাভ্যাস, আপনার রুচি, আপনার বোধ, আপনার বই পড়ার অভ্যাস, আপনার মুভি দেখার অভ্যাস, এগুলো আমার সাথে আপনার মিলবে না। কিন্তু বাংলাদেশের প্রশ্নে, সমাজের ইতিবাচক পরিবর্তনের প্রশ্নে এবং সামাজিক মূল্যবোধ বৃদ্ধির প্রশ্নে আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে সংহতির মাধ্যমে আমরা দেশটাকে পুনর্গঠন করতে চাই। এবং এই পুনর্গঠনটা অবশ্যই কোনো সহিংসতার পুনরাবৃত্তির মধ্য দিয়ে নয়। আমরা এটা চাই না শুধুমাত্র নাহিদ ভাইয়ের সাথে আমার রাজনৈতিক মতপার্থক্য আছে সুতরাং ওরে মারা আমার জন্য জায়েজ, এটা যেন না হয়। আমরা আর রাজনৈতিক কোনো ধরনের সহিংসতার পুনরাবৃত্তি আর আমরা চাই না, আর কখনোই আমরা চাই না দেবিদ্বারের কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসার পুনরাবৃত্তি হোক, বরং আমরা দেবিদ্বারের কল্যাণ চাই। আপনি যেই মতেরই হন না কেন, যেই পথেরই হন না কেন, সেটাতে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু আমি একটা জিনিসই আপনাকে দেখব যে আপনি বাংলাদেশের কল্যাণ চান কিনা, আপনি দেবিদ্বারের কল্যাণ চান কিনা, আপনি আপনার নিজের সমাজের কল্যাণ চান কিনা। যদি আপনি নিজের কল্যাণ চান, সমাজের কল্যাণ চান, দেশের কল্যাণ চান, বাংলাদেশের কল্যাণ চান, আপনার যেই মতেরই হন, যেই পথেরই হন, আপনি আমার বন্ধু। আর যদি আপনি বাংলাদেশের কল্যাণ না চান, তাহলে আপনার সাথে আমার মতপার্থক্য থাকবে। তো আমরা চাই দেবিদ্বারের ইতিবাচক কল্যাণ হোক, দেবিদ্বারের ইতিবাচক পরিবর্তন হোক, এবং যে পরিবর্তনটা শুরু হয়েছে, একটা আমরা চাচ্ছি একটা পরিবর্তনের অন্তত শুরু করতে, যেটা শুরু হয়েছে সেটার ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। তো আপনাদের কাছ থেকে আমরা যেটা চাই সেটা হচ্ছে এই কাজে, আমি বলবো না দলে আসতে হবে, নাগরিক কমিটিতে আপনি আসতে হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসতে হবে, নট নেসেসারিলি। দুনিয়াতে সংগঠন করলে যে কল্যাণ করা যায় বিষয়টা এমন না। তবে একটা জিনিস দেখবেন, সমাজের খারাপ মানুষ যারা, তারা সংখ্যায় কম কিন্তু তারা সংঘবদ্ধ, তারা খুবই সংঘবদ্ধ। আর যারা ভালো মানুষ তারা বিচ্ছিন্ন কিন্তু সংখ্যায় বেশি। সমাজে কিন্তু মূলত ভালো মানুষই বেশি, কিন্তু তারা যেহেতু বিচ্ছিন্ন থাকে, তারা যেহেতু ঐক্যবদ্ধ না, এই কারণে তারা ইতিবাচক কিছু করতে পারে না। আর খারাপ মানুষ সমাজে 4 জন বা 5 জন দেখবেন, এরা হচ্ছে বিচিং করার জন্য ব্যস্ত, দোকানে পাড়ে মানুষের সমালোচনার জন্য ব্যস্ত, কাজ করে না, নিজের বাসায় খাবার নাই কিন্তু সারাদিন করতেছে। এরকম হাতে গোনা 4 থেকে 5 জন, কিন্তু তারা খুবই ঐক্যবদ্ধ। বাজারে সিন্ডিকেটে যান, আপনি কি মনে করেন বাজারে যদি 200 ব্যবসায়ী থাকে সব ব্যবসায়ী অসৎ? হাতে গোনা 5 থেকে 7টা, কিন্তু ওই 5 থেকে 7টা খুবই স্ট্রং সিন্ডিকেট, ওদের পিছনে লাগা যায় না। কিন্তু যারা ভালো ব্যবসায়ী তারা একজনের সাথে একজন কথা বলে না। তো যারা আপনারা ইতিবাচক পরিবর্তন চান, যারা ভালো চান সমাজে, আমাদের সংঘবদ্ধ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। না হয় ওই যে সংখ্যালঘিষ্ঠ, সংখ্যায় কম কিন্তু সংঘবদ্ধ, তখন তারা শক্তিশালী হওয়ার সুযোগ পায় এবং তাদের শক্তির সামনে আমাদের ইতিবাচক মানসিকতা সম্পন্ন বিচ্ছিন্ন মানুষগুলো তখন আর দাঁড়াতে পারে না। সুতরাং আমরা যদি মনে হয় যে আমরা ইতিবাচক পরিবর্তন চাই, আমরা সংঘবদ্ধভাবে আমরা সমাজের কল্যাণের জন্য কাজ করব, কোনো ব্যক্তির কল্যাণ না। এখানে আসনাত আবদুল্লাহর পাশে থাকতে হবে, নো, নট নেসেসারিলি, কোনো প্রয়োজন নাই। আপনি আপনার নিজের কল্যাণ করেন। অমর্ত্য সেন, উনি নোবেল লরিয়েট, উনি ভারতের একজন নোবেল লরিয়েট, ওনার বাংলাদেশে জন্ম,
উনি একটা খুব সুন্দর একটা কথা বলেন, সেটা হচ্ছে যে আপনি যদি আপনার সমাজের কল্যাণ করতে চান, সেক্ষেত্রে আপনি সমাজের কল্যাণ করলে যতটা না কল্যাণ করতে পারবেন তার চেয়ে বেশি কল্যাণ করতে পারবেন আপনি যদি আপনার নিজের কল্যাণ করেন। এটা খুব জটিল একটা কথা। দেখেন, আমি সারাদিন সমাজের কল্যাণ চাইলাম, এটা চাইলাম, সেটা চাইলাম, কিন্তু দিন শেষে আমার যে দায়িত্ব আমি সেই দায়িত্বটা পালন করলাম না। অর্থাৎ আমরা প্রত্যেকটা মানুষ যদি নিজের যে দায়িত্বটা, এই নিজের দায়িত্বটা যদি ভালোভাবে করি, দেখেন ঘুষ খায় কে? আমি আপনিই তো খাই, এখানের মানুষগুলাই তো ঘুষ খাই। ব্যবসার মধ্যে এই যে ওজনে কম দেয় কারা? এটা কি তারা কি আরেকটা শ্রেণী যে সকালে উঠে তারা নাজিল হয়, মাগরিবের পরে তারা চলে যায় সমাজ থেকে, নাকি আমাদের সমাজের মধ্যেই তারা থাকে? দুর্নীতি করে কারা? তদবির নিয়ে আসে কারা? কারা হচ্ছে একটা মানে প্রলোভন নিয়ে আসে? এগুলো তো আপনার আমার ভাই বা আমি আপনিই তো, নাকি? এখন আমরা প্রত্যেকটা মানুষ যদি সচেতন হই যে আমি আজকে থেকে আমি কারো কাছে তদবির নিয়ে যাব না, এবং আমার কাছে যদি আসে আমি তাকে প্রতিরোধ করব। আজকের পর থেকে আমি দুর্নীতি করব না, আরেকজন যদি করে তাইলে হচ্ছে আমি তাকে বাধা দিব। আমি এই যে ডিভাইডার ভাগ করে দড়িটাকে নামাই আমি রাস্তা পার হব না, কেউ যদি পার হয় আমি তাকে ধরব। আমি নিজে চিপসটা খাইয়া প্যাকেটটা রাস্তায় ফেলবো না, আরেকজন যদি ফেলে আমি তাকে ধরবো। আমি ওজনে কম দিব না, আরেকজনকে ওজনে যদি দেখি কম দেয় তাকে আমি ধরবো। ভাই আপনি আগে নিজে আমার নিজেরটাকে দেখতে হবে। দেখবেন সারাদিন টিভি টকশো সব জায়গাতে মানুষ হচ্ছে বয়ান দিয়ে বের হচ্ছে, ইতিবাচক কথা বলতেছে, কিন্তু টকশো শেষ, বক্তৃতা শেষ, দেখা গেছে নিজে গিয়ে দুর্নীতিটা করতেছে। তো আমার যেখানে নিজে আমি দুর্নীতি করব, সেই জায়গা তো মানুষকে আমি আরেকটা জিনিস বলতে পারবো না, এটাকেই বলে মুনাফিকি। তো এই মুনাফিকিতে বেশি দিন থাকা যায় না, এটা আমার ক্ষেত্রেও সম্ভব হবে না, আর আমরা সমাজের যে মানুষগুলো ওই শ্রেণীর সম্পন্ন তারাও বেশি দিন এভাবে চলতে পারবে না। সুতরাং আমরা সামগ্রিকভাবে আমাদের আগে নিজের একটা পরিবর্তন প্রয়োজন, এবং দিন শেষে আমরা যদি দেবিদ্বারের কল্যাণ চাই, ইতিবাচক মানুষগুলো সংঘবদ্ধভাবে আমরা হচ্ছে কাজ করতে হবে কল্যাণের জন্য, আমার জন্যও না, কোনো দলের জন্যও না, কারো জন্যই না, সেটা হচ্ছে স্রেফ দেবিদ্বারের জন্য, এই শুধুমাত্র দেবিদ্বারের জন্য। আমি আর যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, মানে নর্মালি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, ইসলামিক ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত মসজিদ, তবে সব মসজিদ ইসলামিক ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত নয়, সব মসজিদ। তো ইমামদের একটি নির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন করার জন্য ইতিমধ্যেই আপনার যিনি আমাদের ধর্ম উপদেষ্টা রয়েছেন উনি পরিকল্পনা করছেন। তো আমরা এটা যেহেতু বাজেট 2024-25 যে বাজেটটা, একটা বাজেট হচ্ছে জুলাই থেকে জুন পর্যন্ত বাজেটটা হয়। তো এই যে নতুন বাজেটে সেটাকে আর অ্যালট করা সম্ভব হবে না, কিন্তু পরবর্তী যে বাজেটটা সেটার কাজ কিন্তু শুরু হয়ে যায় জানুয়ারি ফেব্রুয়ারি থেকে পরবর্তী বাজেটে। তো তখন উনি আমাকে যেটা বলেছেন যে পরবর্তী বাজেটে সেটাকে কিভাবে অ্যাকোমোডেট করা যায় একটা নির্দিষ্ট বেতন কাঠামো, সেটা নিয়ে ওনারা হচ্ছে পরিকল্পনা করে সেটাকে অবশ্যই সেটাকে ইমপ্লিমেন্ট করবেন। এখন আমরা আমাদের জায়গা থেকে কি করব? ধরেন উনি আমাকে এটা বললেন, আমি শুনে চলে আসলাম, সেটা না, আমি প্রতিনিয়ত এটা নিয়ে রিমাইন্ডের মধ্যে রাখবো। কারণ আলেম এবং ওলামা সমাজ, আপনি যদি অর্থনৈতিকভাবে যদি আমরা নির্ভরশীল না হইতে পারি, তখনই কিন্তু আমরা মানে সব নৈতিকতার সব কিছুই হচ্ছে অর্থনীতির কাছে হচ্ছে নির্ভরশীল। আমি নৈতিকভাবে ততক্ষণ পর্যন্ত অনেক বেশি স্ট্রং একটি অবস্থানে থাকতে পারবো না যদি না আমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই। তো এই কারণে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমি গিয়েছিলাম এবং আমার যাওয়া অব্যাহত থাকবে। এটা হচ্ছে একটা আমার বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে ওই বেতন কাঠামো পরিবর্তিত না হওয়া পর্যন্ত আমরা এই দেবিদ্বার উপজেলায় যে সুযোগ সুবিধাগুলো আসবে, সরকারি টিসিবি, ওএমএস, অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আসবে, আগে সেগুলো হচ্ছে যে একটা নির্দিষ্ট পক্ষ বা একটা গোষ্ঠী বা প্রয়োজন প্রিয় মানুষ, পরিচিত আমার ভাই ব্রাদার, আমার পরিচিত বন্ধুবান্ধব, ওইভাবে হচ্ছে এগুলোর হচ্ছে বিভাজনটা হতো। তা আমরা আমাদের জায়গা থেকে নিশ্চিত করছি এবং প্রশাসনকে আমরা অনুরোধ করছি আমাদের জায়গা থেকে যে এই বিষয়গুলো যেন বিভিন্ন কমিউনিটি বেসড দেওয়া হয়, যে ইমামদের জন্য, তারপরে হচ্ছে যারা সাম্প্রদায়িক সনাতন ধর্মের আছে তাদের জন্য যেন বরাদ্দটা, তাদের জন্য যে বরাদ্দটা এটা যেন কখনো কাটা না হয়।
বা হচ্ছে প্রত্যেকটা প্রয়োজন ভিত্তিতে যেন সমানুপাতিকভাবে দেওয়া হয়, এই বিষয়গুলো আমরা হচ্ছে প্রশাসনকে আমরা অবহিত করছি। তো আমরা প্রত্যাশা করি এই গভর্নমেন্টের যেহেতু যে কোনো ধরনের নির্ভরশীলতা নেই, খুশি করার মতো নাই যে আমাকে এই রাজনৈতিক দলকে খুশি করতে হবে, সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করি আপনাদের একটা বেতন কাঠামো অবশ্যই হয়ে যাবে।